ধরো যে y equal to fx is a function, x এর ভ্যালু চেঞ্জ হলো x0 থেকে x0 তে ভ্যালুটা ছিল x0, x এর বলতে পারো ইনিশিয়াল ভ্যালু বা আদি ভ্যালু x0 থেকে মানটা চেঞ্জ হয়ে এটা x হলো। তাহলে কি পরিমাণ পরিবর্তন হলো, কি পরিমাণ পরিবর্তন হলো এটাকে বলে ইনক্রিমেন্ট, যেটা আমি নিচে লিখছি। দেন ইনক্রিমেন্ট ইন দি এক্স ভ্যালু, এক্স ভ্যালুতে ইনক্রিমেন্ট হলো অ্যামাউন্ট অফ চেঞ্জ। কি করে বার করা যাবে? নিউ ভ্যালু থেকে ওল্ড ভ্যালু বিয়োগ দিলে এক্স থেকে এক্স হলো ওল্ড ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু, আর নতুন ভ্যালুটা হলো এক্স। এক্স এর নতুন ভ্যালু হলো এক্স আর ওল্ড ভ্যালু হলো x0। তাহলে দুটার পার্থক্য করলে x মাইনাস x0, এটাকে বলি আমরা ইনক্রিমেন্ট ইন দি এক্স ভ্যালু। এটাকে ইনক্রিমেন্টের অ্যামাউন্টটাকে আমরা ডেল্টা এক্স লিখে থাকি। ডেল্টা এক্স হলো এক্স এর মানের পরিবর্তন। এখানে এই পরিবর্তন বলতে বৃদ্ধি বা হ্রাস দুইটাই বোঝায়। ইনক্রিমেন্ট মানে কিন্তু সবসময় আমাদের ম্যাথমেটিক্যালি এখানে বৃদ্ধি বোঝাবো না, ইনক্রিমেন্ট মানে আমরা চেঞ্জ বুঝবো। বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। যাই হোক, এটা পরিবর্তনটা নিউ এক্স ভ্যালু থেকে ওল্ড এক্স ভ্যালু বাদ দেব, দিলে এটা হবে ইনক্রিমেন্ট ইন দি এক্স ভ্যালু। আচ্ছা আচ্ছা, এখন আমরা যখন এক্সটা চেঞ্জ, যখন এক্স এর ওল্ড ভ্যালু ছিল x ইকুয়াল টু x0, ধরা যাক ফাংশনটার ভ্যালু তখন ছিল fx0, এই তো হলো ফাংশনটা। x যখন x0, ফাংশনটার মান ধরে নাও তখন y0, মানে y0, x এর মান x0 হলে ফাংশনের মান হয় y0, fx0 ইকুয়াল y0। আচ্ছা, এখন দুটো জিনিস, এটা হলো x0, এই যে আমি লিখতেছি ব্ল্যাক কালার দিয়ে, যে x0, x এর মান যখন x0, ফাংশনের মান তখন fx0, এটাকে আমি y0 বলতেছি আর কি। আর x এর মান যখন x, এখানে x বলতে xটা x এর অন্য আরেকটা মান মনে করি আর x এর মান যখন x, তখন ফাংশনটার মান হলো fx is y। তাহলে ফাংশনের মানের পরিবর্তন কি হলো? এই যে এটা হলো ফাংশনের ওল্ড ভ্যালু আর এইটা হলো ফাংশনের নিউ ভ্যালু। ওল্ড এক্স এর ফাংশনের মান y0, নিউ এক্স এর ফাংশনের মান y। তাহলে এই দুটার ডিফারেন্স যেটা হবে, বিয়োগফলটা হবে, যেটা এই বিয়োগফলটা, এটাই হলো ফাংশনের মানের পরিবর্তন, সেটা এখানে লিখছে। দেয়ারফর করেসপন্ডিং চেঞ্জ মানে ইনক্রিমেন্ট ইন দি ভ্যালু অফ দি ফাংশন, ফাংশনের মানের মধ্যে পরিবর্তন কত হলো? এই যে y মাইনাস y0, y হলো নিউ ভ্যালু, y0 হলো ওল্ড ভ্যালু, fx মাইনাস fx0, যেটাকে আমরা ডেল্টা y বলতেছি। তার মানে এইটাই দাঁড়ালো যে x এর পরিবর্তিত বা x এর পরিবর্তন, অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন দি x ভ্যালু হলো ডেল্টা x, সাথে সাথে অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন দি y ভ্যালু ইজ ডেল্টা y। x এর পরিবর্তন কতটুকু? ডেল্টা x পরিমাণ। এটার সাথে মিল রেখে y এর পরিবর্তন, ফাংশনটার মানের পরিবর্তন কতটুকু? ডেল্টা y। আচ্ছা, এখন আমরা যাব এই x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কত, তাকে বলা হয় রেট অফ চেঞ্জ। পরের পেজে যাচ্ছি। Therefore এটাকে আমরা বলি গড় পরিবর্তনের হার। Average rate of change of the function or of y লিখি, ফাংশন তো বারবার লেখার দরকার নাই।
average rate of change of y with respect to পরে লিখি, এটাকে আমরা বরং লিখি change of y in the interval x0 is equal to delta y by delta x. এখন আমাকে এই পর্যন্ত লিখলাম, এখানে আর কোন কোশ্চেন আছে কি, মানে এটার কি অর্থ? এভারেজ রেট অফ চেঞ্জ মানে গড় পরিবর্তনের হার, সেটা সোজা ডেল্টা x পরিবর্তনে x এর মান ডেল্টা x পরিবর্তনে y এর মানের পরিবর্তন ডেল্টা y পরিমাণ। তাহলে এক ইউনিট x এর মান পরিবর্তনে y এর মানের পরিবর্তন যেটা বলে পরিবর্তনের হার এইটা। আর ডেল্টা x পরিমাণ পরিবর্তনে y এর মানের পরিবর্তন পরিমাণ ডেল্টা y। তাহলে এক পরিবর্তনে ইউনিট চেঞ্জ পরিবর্তন হলে y এর মানের পরিবর্তনের হার মানে হলো অনুপাত ডেল্টা y বাই ডেল্টা x। তাই তো এটাকে বলা হয় এভারেজ রেট চেঞ্জ অফ y in the interval x0 থেকে এই ইন্টারভ্যালের x এর সাপেক্ষে y এর পরিবর্তনের গড় পরিবর্তনের হার। আচ্ছা এক্সাম্পল দেই, মানে এই এভারেজ রেট অফ চেঞ্জ এর এক্সাম্পল দেই। আচ্ছা ধরে নাও your function is y is equal to x is equal to x square plus 2x, এটা তোমার ফাংশন। কোশ্চেনটা হলো find, কোশ্চেন মনে করো, find the average rate of change of y as x changes from x equal to 1 to x equal to 1.5. This is the question. তোমাদের এটা একটা কাজ দিলাম, ঠিক আছে? তোমরা এখন কাজটা শুরু করো, আমি জাস্ট 1-2 মিনিট পরে এসে কাজটা তোমাদের দেখো। তোমরা এই উপরে ডেফিনিশন ব্যবহার করে এই y equal to fx x square equal এটা x এর মান যদি 1 থেকে 1.5 এর রূপান্তর হয়, তাহলে এই x এর এই ইন্টারভ্যালের ভিতরে y এর পরিবর্তনের হারটা কত, এটা তোমরা ক্যালকুলেট করো। y এর পরিবর্তনের হার ফর্মুলাতে যে উপরে দিয়ে দিলাম ডেল্টা y বাই ডেল্টা x, তা তোমাকে প্রথমে বের করতে হবে কি ডেল্টা x টা কত, তারপর বের করতে হবে ডেল্টা y কত, তারপর ডেল্টা y কে ডেল্টা x দ্বারা ভাগ দিলে যেটা আসবে এটাই গড় পরিবর্তনের হার। ওকে, ইউ ডু ইট, এভরিওয়ান ডু ইট। Sir. Hello, sir. Sir, x not equal to 1.5. Sun নাই বেটা
Oh, এটা Okay, I'm back. হ্যাঁ 9/2 না কত আসছে এটা এভারেজ রেট অফ চেঞ্জটা করছো? স্যার 9/2 হবে কি? So 4.5. 4.5 বোধহয় হবে, হ্যাঁ মেবি এটাই কারেক্ট আছে। করতেছি আমরা, হ্যাঁ মিল, তোমরা যারা করেছো তারা মিলাও, সহজ প্রবলেম সেটা আমি করতেছি এখানে। উপরে আমি একটু মুছে দিই। গড় পরিবর্তনের হার, ফাংশনটার গড় পরিবর্তনের হার বা এভারেজ রেট অফ চেঞ্জ অফ দি ফাংশন। ওকে, আমি খুব স্লো পড়াইতেছি কিন্তু যাতে পুরো জিনিসটা তোমরা বুঝতে পারো। আচ্ছা, সলিউশনটা হইলো সরাসরি লিখে দিলাম হিয়ার x for detail x changes from x equal to 1 to x equal to 1.5, মানে যে x equal to 1 যেটা এটা হলো ওল্ড ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু, আর চেঞ্জ হয়ে 1.5 হয়েছে, তাহলে পরিবর্তন অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন দি x ভ্যালু যেটা ওইটা তো ডেল্টা x লিখবো। therefore ডেল্টা x হলো ওই যে নতুন যে ভ্যালুটা আছে ওইটা, এই যেটা হলো x ভ্যালু, আর এই যে আমার ডেফিনিশনের ভিতরে এটি ছিল x0 আর কি, x0 ইকুয়াল টু 1 হইতো আর কি। যাই হোক, এটা থেকে ওল্ড বিয়োগ দিলাম, পাইলাম 0.5। এখন বের করতে হবে ডেল্টা y। তো ডেল্টা y এটা হলো নিউ y ভ্যালু মাইনাস ওল্ড y ভ্যালু। তো নিউ ভ্যালু বলে নিউ 1.5 এ কত, দ্যাট ইজ f of 1.5 এ জাস্ট উপরে তো আছে যে এই ভ্যালুটা f এর কত আর এই ভ্যালুটা f এর কত, এই দুটো ডিফারেন্স হলে ডিফারেন্স ইন দি চেঞ্জ, ডিফারেন্স ইন দি y ভ্যালু মাইনাস f of 1 দিয়ে দাও। ওকে, এখন এটা ক্যালকুলেট করো, তোমার যে ফাংশন দেওয়া আছে নিচে, এই যে ফাংশনটা ছিল এইখানে f of 1.5 বসালে কত হয় সেটা বসাবা, 1.5 whole square plus 2 into 1.5, এটা হলো নিউ ফাংশন ভ্যালু মাইনাস ওল্ড ফাংশন ভ্যালু মানে f of 1, f of 1 মানে 1 দিয়ে দাও, এখানে 1 দিলে তুমি পাচ্ছ কত 1 plus 2, 1 1 square plus 2 into 1 1 plus 2 এটা। আচ্ছা কত হয় একটু তোমরা একটু দেখো তো ক্যালকুলেটরে করে, এটা কত হয় 1.5 হোল স্কয়ার 15 15 200 করে পারেন 2.25 আর এটা হলো 3 মাইনাস 3, 3 থেকে ক্যান্সেল করলে এটা আসে 2.25। ওকে, তাহলে আমার ফাইনালি কি করতে হবে, এভারেজ রেট অফ চেঞ্জ জাস্ট এটা লিখে দেই, তারপর এভারেজ rate of change of y is equal to delta y by delta x equal to delta y টা আসছে কত 2.25 আর delta x টা ছিল 0.5, এটা ভাগ করলে যাবে দরজাটা চাপাই দিয়ে যায় আপু। কত আসে, এটা আসে equal to 49
আচ্ছা 7 into 2 4.5 5 50 কত আসে এটা 4.5 4.5 ও 4.5 4.5 200 ঠিক আছে এই যে 4.5 এটাই হলো এভারেজ রেট অফ চেঞ্জ বা গড় পরিবর্তনের হার y ইকুয়াল টু এই ফাংশনটা। কোশ্চেন আছে কারো কোনো? নাই, আশা করি নাই, এটা তো আমি পার্থক্য করেছি। আচ্ছা এটার মানে অ্যাপ্লিকেশনটা কি হতে পারে, মানে এই জিনিসটা কোথায় আমরা প্রয়োগ করতে পারি, এই গড় পরিবর্তন কোথায় লাগে? এটা খুব সহজ একটা এক্সাম্পল হতে পারে। এক্সাম্পল এটাকে আমি একটু যদি চেঞ্জ করে এরকম বলি যে f of x লিখছিলাম, তো জাস্ট আমি এটাকে একটা রিয়েল লাইফ প্রবলেম হিসেবে যদি ট্রিট করি, তাহলে আমাদের মনে করি যে f of t is equal to t square plus 2t, ওই x square plus যেটা আমার ফাংশনটা ছিল f of x equal to x square plus 2x এরকম ছিল। তো সেটা আমি t দিয়ে যদি চিন্তা করি, f of t মানে t square plus 2t, suppose this ft function represent position of a particle at time t, t সময়ে কোন একটা চলমান বস্তু কণা মনে করো এর একটা পজিশন বোঝায়, t সময়ে সে কোথায় থাকে এটা সে বোঝায়। তাহলে at t equal to 1, t equal to 1 সময়ে, যখন সময় 1 সেকেন্ড কোন একটা ঘড়িতে ইনিশিয়াল টাইম বা কোন একটা নির্দিষ্ট সময়ের পরে 1 সেকেন্ড পরে তার অবস্থান কোথায় ছিল পেতে চাই, তাহলে আমি এখানে লিখবো f of 1, f of 1 মানে 1 square plus 2 into 1 is 3। এটা কোন এক মুহূর্ত t equal to 1 সেকেন্ড সময়ে এটা কোন একটা নির্দিষ্ট অবস্থান থেকে 3 ইউনিট দূরে ছিল মনে করো, t equal to 1 এ এটা 3 ইউনিট দূরত্বে ছিল। আর যখন টাইমটা হয়ে গেছে 1.5, তখন এটা কোথায় ছিল, এখানে মানটা বসায় দিলেই পাওয়া যাবে। 1.5 সেকেন্ডে তার অবস্থান কোথায় ছিল, 1.5 স্কয়ার প্লাস 2 ইনটু 1.5, যেটা এই যে উপরে যেখানে ক্যালকুলেট করছিলাম যেটা এটা ছিল তোমার জাস্ট 2.25 প্লাস 3 5.25 ধরে আছে। পরে আমরা এটাতে রিভিউ করছিলাম আর কি। তাহলে সময়ের ব্যবধান কত হলো, সময়ের পরিবর্তন হলো 0.5, যেটাকে আমি যদি বলি সময়ের পরিবর্তন হয় ইনক্রিমেন্ট ইন কি ভ্যালু, যেটা ইনক্রিমেন্ট ইন এক্স বলছিলাম, এইখানকার ডেল্টা টি হলো 0.5 সেকেন্ড যদি বলি, এটা টাইম বলি এগুলোকে। আচ্ছা এত সেকেন্ড সময়ের ভিতরে ইনক্রিমেন্ট ইন দি এটাকে আমি বলতে পারি ডিসপ্লেসমেন্ট, মানে স্থানের পরিবর্তন। t equal to 1 সেকেন্ডে সে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে 3 একক দূরত্বে ছিল, আর 1.5 এ সে চলে গেছে 5 ইনটু 2 এত দূরত্বে। তাহলে দূরত্বের পরিবর্তন এই যে এখানে এই একটা ফাংশনের ভ্যালু, এর দুই ফাংশনের ভ্যালু, মানে f of 1.5 আর 1 এর ডিফারেন্সটা, মানে যাকে বলবো আমি ডেল্টা f যদি বলি, বা এটাকে s ডেল্টা ডেল্টা y, আচ্ছা এটা y লিখি, হ্যাঁ y লিখলাম এটা। তাহলে ডেল্টা y যদি বলি, ডেল্টা y টা হবে আগের ভ্যালু, মানে 1.5 এ তার ভ্যালু হলো এটা, দ্যাট মিন্স 5.25 মাইনাস f of 1 এ তার ভ্যালু হলো 3, দ্যাট মিন্স 2.25।
তাহলে 0.5 সেকেন্ড সময়ের ব্যবধানে বা amount of the change in the t value is 0.5, change in the position, that is displacement, is 2.25. তাহলে 0.5 সেকেন্ডে 2.25 দূরত্বের পরিবর্তন ঘটে। তাহলে একক সময়ে তার দূরত্বের পরিবর্তন যেটা ঘটবে সেটাই হবে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, মানে ডেল্টা ওয়াই, উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু ইউনিট টাইম যদি বলি আর কি, সেটা আসবে কি এইটাই, মানে এভারেজ রেট অফ, এটা হবে এভারেজ রেট অফ চেঞ্জ অফ পজিশন। এখানে পজিশন মানে ডিসপ্লেসমেন্ট, এভারেজ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, গড় স্থান পরিবর্তনের হার। তাহলে কি লিখবো? এভারেজ rate of change of average rate of change of y, average rate of change of y, y মানে এখানে আমাদের কি, y হলো পজিশন বোঝায় তো, অবস্থান। এটাকে আমি অবস্থান এর পরিবর্তন এর হার, মানে ডিসপ্লেসমেন্ট, is equal to delta y by delta t, that means 2.25 by কত সময়ের ইন্টারভ্যাল, এটা মানে 0.5 is 4. average rate of change of displacement, এইটাকে আমরা ফিজিক্যালি বা ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলি গড় স্থান পরিবর্তনের হার। গড়ের স্থান পরিবর্তনের হার মানে কি, ভেলোসিটি। কাজে এইটা আসলে মানে ম্যাথমেটিক্যালি বের হইলো গড়ের স্থান পরিবর্তনের হার, আর বাই ডেফিনিশন এটা হলো গড় বেগ, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি। কথাটা একটু ক্লিয়ার করি। average velocity in the interval, মানে টাইম ইন্টারভ্যাল বা টাইম পিরিয়ডও বলতে পারো, in the interval 1.5, মানে 1 থেকে 1.5 এই সময়ের ভিতরে এই চলমান বস্তুটার, মুভিং পার্টিকেলটার গড়ে স্থান পরিবর্তনের হার হলো এটা। গড়ে স্থান পরিবর্তনের হার এটা মানে প্রতি সেকেন্ডে গড়ে 4.5 করে সে স্থান পরিবর্তন করছে। তার মানে এভারেজ রেট অফ চেঞ্জ, এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে। এভারেজ রেট অফ চেঞ্জ। এখন যাইতেছি, আমরা তখন কি শিখলাম, এভারেজ রেট অফ চেঞ্জ শিখছি। এখন আমরা যাব ডেরিভেটিভ কাকে বলে। এই এভারেজ রেট অফ চেঞ্জেরই একটা অবস্থাকে আমরা বলবো ডেরিভেটিভ, ঠিক আছে? এভারেজ রেট অফ চেঞ্জের একটা অবস্থা, সেই কোন অবস্থা সেটা দেখছি। এখন লিখবো, তাহলে আমরা কি শেষ করলাম এখন, মানে আমরা কি বিষয়ে এতক্ষণ জানলাম? আমরা জানলাম we have learned about average
rate of change of a function fx। একটা fx ফাংশনের এভারেজ রেট অফ চেঞ্জ বা গড় পরিবর্তনের হার বার করা শিখলাম। এখন আমি যাচ্ছি ডেরিভেটিভ। ডেরিভেটিভ অফ y is equal to fx। আচ্ছা, এখানে এটা করার জন্য কিছু কথা লিখি। let y equal to fx is a given function সরাসরি লিখে ফেললাম। average rate of change average rate of change of y। and x equal to x0। এটাকে আমরা বলছি আমাদের ডেল্টা y বাই ডেল্টা x। ডেল্টা y বাই ডেল্টা x তার মানে কি, ডেল্টা y টা কি ছিল, f of x minus f of x0 by x minus x0। এটা তো হলো সিম্বল, ডেল্টা y বাই ডেল্টা x হলো সিম্বলটা। এগুলো বের করবো কিভাবে, বের করবো হলো ফাংশনটার মান x এ কত, x0 তে কত। আচ্ছা, এটা বোঝার জন্য জাস্ট পাশে একটা ছোট্ট ছবি দিয়ে দেই। এই যে মনে করো এই পয়েন্টটা হলো x0 আর এই পয়েন্টটা হলো x। x0 তে ফাংশনের মানটা কত, fx0, আর x এ ফাংশনের মানটা fx। তাহলে x0 তে ফাংশনের মান fx0 আর x এ ফাংশনের মান হলো fx। তাহলে fx0 তে ফাংশনের মান fx0 আর এই দুইটা মানের পার্থক্য আর উপরে ফাংশনের দুইটা মানের পার্থক্য নিয়ে কি করলে, রেশিও নিলে, এই যে রেশিওটা হলো এটাকে বলা হয় এভারেজ রেট অফ চেঞ্জ। এখন এই যে x টাকে আমি নিলাম, x0 তে ফাংশনের মান fx0 আর x এ ফাংশনের মান fx। এই x টা যদি x0 এর খুব কাছে ধরি আমি, if x is taken sufficiently close to x0, সেই ক্ষেত্রেও তো একটা গড় পরিবর্তনের হার বের করা যাবে, তাই না? এখানে গড় পরিবর্তনের হার বের করার সময় কিন্তু x0 হলো ইনিশিয়াল ভ্যালু আর x হলো নিউ ভ্যালু। এই x যে নিউ ভ্যালুটা, এটা x এর কত দূরে আছে, কোথায় আছে, এটা কিছু বলি নাই, শুধু বলছি তার কাছে একটা ভ্যালু। আমি যদি এটা খুব ক্লোজড চিন্তা করি, সেই ক্ষেত্রে যে গড় পরিবর্তনের হার বের হবে সেটা বার করার জন্য এটা খুব ক্লোজড আছে বোঝানোর জন্য আমি এখানে লিমিট ব্যবহার করতেছি। অর্থাৎ ডেল্টা y বাই ডেল্টা x, এটা হলো গড় পরিবর্তনের হার, উপরে কি ফাংশনের মানের পরিবর্তন বা চেঞ্জ ইন দি y ভ্যালু, চেঞ্জ ইন দি x ভ্যালু। আমি ধরে নিতেছি x এর যে চেঞ্জটা আছে, এই যে পরিবর্তনটা আছে, ডিফারেন্সটা আছে, এই যে এই পরিমাণটা, এটা অনেক ছোট। এটা বোঝানোর জন্য আমি এখানে লিখব লিমিট
ডেল্টা এক্স অনেক ছোট, ডেল্টা এক্স টেন্ডস টু 0। জিনিসটা এবার বোঝার চেষ্টা করো। আগে হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আমরা এখানে ডেল্টা এক্স টার সম্পর্কে কিছু বলি নাই, এটা হলো এক্স এর চেঞ্জ। তো বোঝানোর জন্য আমি লিমিট এক্স এর পরিবর্তনের মানের উপরে একটা লিমিট আরোপ করলাম, সেটা হলো ডেল্টা এক্স টেন্ডস টু 0। সেই ক্ষেত্রে এই যে এভারেজ চেঞ্জ, এভারেজ রেট অফ চেঞ্জটা হবে সেটা কি? আচ্ছা, তাহলে এখানে যদি ডেল্টা এক্স টেন্ডস টু 0 লিখি, এই পাশে কি লিখবো কেউ বলতে পারবা? এই পাশে লিমিটটা কি লিখবো দেখি, কে বলতে পারো? এই পাশে লিমিট কি লিখবো বলো দেখি কেউ একজন। স্যার y টেন্ডস টু 0। না, এইটা তো লিমিটটা তো এক্স এর উপরে, মানে এক্স এর লিমিটটা হলো এক্স এর উপরে, তো এক্স এর উপরে লিমিটটা কি? এক্স এর চেঞ্জটা অনেক ছোট, ডেল্টা এক্স টেন্ডস টু 0। তাহলে এইখানে ডেল্টা এক্স টেন্ডস টু যদি 0 হয়, যে এটা যদি টেন্ডস টু 0 হয়, তাহলে এক্স টাও কি টেন্ডস টু x 0 হবে না? এরাও খুব কাছে এসে পড়বে না? জি স্যার। হ্যাঁ, তার মানে এখানে লিমিট হবে x টেন্ডস টু x 0, অর্থাৎ এখানে x কে x 0 এর খুব কাছে ধরে যে পরিবর্তনের হার বের হবে, এটা খুব কাছে ধরতেছি, এটার জন্য লিখলাম লিমিট x টেন্ডস টু x 0। আর x টেন্ডস টু x 0 মানে x x 0 এর কাছে হওয়া মানেই এই যে ডেল্টা x টা টেন্ডস টু 0 হয়ে যাওয়া। এটা খুব সিম্পল ব্যাপার, মানে x টেন্ডস টু x 0 হওয়া যে কথা, ডেল্টা x টেন্ডস টু 0 হওয়া একই কথা, কারণ এই দুইটা কাছে আসা মানে এই দুইটার যে পার্থক্যটা আছে এটা টেন্ডস টু 0 হওয়া, both the same। আচ্ছা, তাহলে এবার আসে এখানে, তাহলে উপরের লাইনটা কি, যেটা এটা কি? এটা হলো এভারেজ রেট অফ চেঞ্জ। আর নিচে কি? এটা এভারেজ রেট অফ চেঞ্জটা ক্যালকুলেট করতেছি টেকিং ডেল্টা এক্স টেন্ডস টু 0, মানে এক্স এর পরিবর্তনটা অনেক ছোট ধরে ওই এভারেজ রেট অফ চেঞ্জটা বের করতেছি। তো ছোট ধরছে এটা বোঝানোর জন্য ডেল্টা এক্স টেন্ডস টু 0 লিখলাম। আর এটা যে ডেল্টা এক্স টেন্ডস টু 0 হওয়া মানে এক্স টেন্ডস টু এক্স নট হওয়া, ঠিক আছে? এই ক্ষেত্রে যে রেট অফ চেঞ্জটা পাওয়া যাবে, মানে অনেক এক্স এর চেঞ্জ অনেক ছোট ধরে রেট অফ চেঞ্জ পাওয়া যাবে, এইটাকেই বলে ডেরিভেটিভ। তাহলে আমি এখানে তোমাদের খাতায় লিখবো, এই পাশে লিখবো, আমার এই জায়গা আছে এতে লিখবো, এখানে লিখবো ডেরিভেটিভ অফ y, y মানে fx মনে রাখবা, ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x তো বলার অপেক্ষায় রাখে না, ডেরিভেটিভ অফ y মানে এই জিনিস। তাহলে ডেরিভেটিভটা কি? ডেরিভেটিভ হলো এভারেজ রেট অফ চেঞ্জ এর লিমিট as x টেন্ডস টু x নট অর ডেল্টা x টেন্ডস টু 0। এখানে একটা কথা আছে যে এটাকে ডেরিভেটিভ বলবো, সেই ক্ষেত্রে এটা তো একটা লিমিটেড ব্যাপার, তাই না? যে ডেল্টা ওয়াই লিমিট, ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা x টেন্ডস টু 0 হইলে এই লিমিটিং যে ভ্যালুটা আছে এইটাকে বলবো ডেরিভেটিভ। এই লিমিটটা কি এক্সিস্ট করতে হবে না? আমরা তো দেখি অনেক সময় x টেন্ডস টু x 0 মানে কি? x x 0 খুব কাছে হওয়া লিমিটের অর্থ কি? ডানে বামে দুই দিকে তো থাকতে পারে, তার মানে এটা যদি হয় x 0, এটা যদি হয় x, তাহলে x x এর খুব x x 0 এর খুব কাছে, এটা মানে তো x টা এদিকেও থাকতে পারে, এদিকেও হতে পারতো। কাজেই লিমিট অফ fx মাইনাস fx 0 বাই x মাইনাস x 0 x টেন্ডস টু x 0, এইটা হওয়ার অর্থ x x এর কাছে, মানে x টেন্ডস টু x 0 এটাও হতে পারে, x টেন্ডস টু x 0 মাইনাস প্লাসও হতে পারে। যে কোনো পাশেই থাকুক না কেন, x 0 খুব কাছে যদি x থাকে, সেই ক্ষেত্রে এই যে লিমিটটা হলো, এই যে লিমিটটা, এইটা যদি এক্সিস্ট করে, মানে লিমিটিং ভ্যালু যদি একই থাকে, তখন এটাকে আমরা বলবো ডেরিভেটিভ। তাহলে লিমিটটা তো এক্সিস্ট করা লাগবে, সেই জন্য
এখানে একটা কথা জুড়ে দিতে হবে, কমা দিয়ে লেখো প্রোভাইডেড, এই শর্তে provided the limit exists derivative of y, ওখানে ওই at ওই কথা লেখা দরকার ছিল, at এই তোমরা এটা লিখে নাও, at x equal to x0, x equal to x0 তে y এর ডেরিভেটিভ বলতে বোঝাবো এভারেজ রেট অফ চেঞ্জটার মান x এর চেঞ্জটা খুব ছোট ধরলে কত দাঁড়ায়। তো ছোট ধরা মানে x এর মান 0 খুব কাছাকাছি ধরা, অনেক ছোট ধরা, তো 0 খুব কাছাকাছি হওয়ার মানে হলো x tends to x0, x approaches x0 from either side provided the limit exists, মানে এই গড় পরিবর্তনের হারের সীমার যদি অস্তিত্ব থাকে, মানে লিমিটটা থাকে x এর x0 ডানে বামে যেখানেই ধরি না কেন খুব কাছাকাছি ধরলে যদি এই সীমার মান যদি একই হয় তাহলে এই যে সীমাটা হলো এটাকে বলে ডেরিভেটিভ। এজন্য প্রোভাইডেড লিমিট এক্সিস্ট। তো প্রোভাইডেড দি লিমিট এক্সিস্ট মানে কি, এটা ভেঙে লিখলে কি দাঁড়াবে, লিখে লিখছি এই প্রোভাইডেড দি লিমিট এক্সিস্ট কথার অর্থ কি, ঠিক এর পরের লাইন এক্সিস্ট পরে that is limit fx minus fx0 by x minus x0 x tends to x0 যে সাইডে আসে, তার মানে x tends to x0 minus হইলে এই বর্গের হারের যে সীমা x tends to x0 minus এর জায়গায় প্লাস হলেও একই গড় পরিবর্তন হবে, that is fx minus fx0 by x minus x0। এটা যদি হয় তখন আমরা বলবো দেখো লক্ষ্য করো এই গড় x tends to x, as x approaches x0 from left side, x approaches x0 from the right side দিয়ে এটা কাছে আসুক না বা কাছে আসুক না কেন এই গড় পরিবর্তনের হারটা যদি সেম হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে ডেরিভেটিভ হলো এটা। কাজেই আমার কথার অর্থ হলো ডেরিভেটিভ অফ y at x equal to x0, এই যে এটা হলো x equal to x0, x equal to x0 তে y এর ডেরিভেটিভ মানে হলো x0 তে y এর পরিবর্তনের হার, যেখানে x এর পরিবর্তন অনেক ক্ষুদ্র ধরে ফাংশনের পরিবর্তনের হার বার করা হবে। তাহলে ধরা যাক x0 বিন্দুর খুব কাছে একটা বিন্দু আছে x, ডানে হোক কিংবা বামে হোক, যদি বামে থাকে তাহলে fx এর মানের পরিবর্তন কত, fx minus fx0, পরিবর্তনের হার কত x minus x0, এটা যে বামে আছে বোঝানোর জন্য কি লিখলাম, লিমিট x tends to x0 minus, এটা এই পরিবর্তনের হার x কে যদি x0 এর ডানে ধরা যায় তাহলে আসবে পরিবর্তনের হারটা এটা, যেখানে x tends to, এই দুইটা পরিবর্তনের হার যদি একই হয় সেই ক্ষেত্রে আমরা বলবো ডেরিভেটিভ অফ
y is এই যে যেটা বের হলো, যে যে জিনিসটা বের হলো, এই দুটো তো একই বের হলো, এটা এবং এটা তো একই বের হবে। একই, যখন একই বের হবে তখন আমরা বলবো লিমিট অফ fx x minus x0 x minus x0 x tends to x0 প্লাস মাইনাস যেটাই হোক না কেন, এই যে পরিবর্তনের হারটা বের হলো এটাই বলা হয় ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এটা হলো গড় পরিবর্তনের হারের লিমিট। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু গড় পরিবর্তনের হার। এটা লিমিট নেওয়ার আগ পর্যন্ত এটা হলো গড় পরিবর্তনের হার, যেই তুমি লিমিট নিয়ে ফেললা তখন এটা হয়ে যাবে ডেরিভেটিভ। শর্ত হলো যে লিমিটটা যখন নিবা x এর মান x0 ডানে বামে খুব কাছাকাছি যে কোনো জায়গায় ধরলে দুইটা লিমিটের মান যদি একই হয়, একই হতে হবে, তখন আমরা বলবো দিস এভারেজ রেট অফ চেঞ্জ ইজ দি ডেরিভেটিভ। এই হলো ডেরিভেটিভের সংজ্ঞা। স্যার আবার একটু বলবেন? কারো প্রশ্ন থাকলে বলো, কোশ্চেন থাকলে বলো। স্যার একটু আবার একটু রিপিট করলে ভালো হয়। স্যার লাস্টে 2-3টা লাইন আরেকবার রিপিট করলে একটু ভালো হয়। x naught by x minus x naught x tends to x naught প্লাস মাইনাস যাই হোক না কেন এটা ইজ ইকুয়াল টু একই ভ্যালু টু x naught। এইটা লিমিটটা হলো পরিবর্তনের লিমিটটা হলো এইটাই গিয়ে হলো ডেরিভেটিভ। আমাদের প্রশ্ন ছিল ফাইন্ড ডেরিভেটিভ অফ এটা, মানে ইনস্ট্যান্টানিয়াস। তার মানে আমি এইটাই লিখবো না, therefore স্যার আমাদের আরেকটা ক্লাস আছে। হ্যাঁ আমি শিখে দিচ্ছি। therefore f dash x naught is equal to 2x naught, এইটাই ডেরিভেটিভ। এখন এমন হতে পারতো এই লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আর রাইট দুই পরিবর্তন হার দুইটা দুই রকম, এটা একরকম এটা একরকম। যদি এমন হইতো তাহলে আমরা বলতে সমান না, তখন আমরা বলতাম যে ইট ইজ নট ডিফারেন্সিয়েবল, ডেরিভেটিভ নাই। যখন দুইটা সমান হয়ে যায় তখন আমরা বলি ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এই ক্ষেত্রে যেহেতু সমান হয়েছে আমরা বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং এটা হলো ডেরিভেটিভ। দিস ইজ দি, এইটাই ডেরিভেটিভ অফ fx at x equal to x naught। তাহলে ডেরিভেটিভ পাওয়ার জন্য তুমি কিন্তু দুইটা রেট অফ চেঞ্জ বার করছো। একটা লেফট সাইডে দেখো, খেয়াল করে দেখো, এটাও তো একটা পরিবর্তনের হারের লিমিট লেফট সাইডে, রাইট সাইডে। এটা লেফট সাইডে পরিবর্তনের হার বা লেফট সাইডে ইনস্ট্যান্টানিয়াস রেট অফ চেঞ্জ, এটাকে এজন্য বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এটা একটা নাম আছে। x টেন্ডস টু x naught মাইনাস ধরে যখন তুমি পরিবর্তনের হারটা বার করবা তখন এটাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এই আমি কথা শেষ করতেছি, এই কথাটা দিয়ে আমি শেষ করে দেব। নোটটা দিয়ে শেষ করতেছি। নোট y ইকুয়াল টু fx হলো আমার ফাংশনটা, আমরা এরকম লিখি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, left hand derivative of y equal to fx at x equal to x naught। এটার জন্য আমরা এই সিম্বল l লিখি, l লেখা f dash লিখে x naught লিখি। এই যে l f dash x naught এটাতে যায় লেফট সাইডে ফাংশনটার পরিবর্তনের হার, এবং l f dash x naught টা কি? এটা হলো এইটা limit of fx minus fx naught by x minus x naught
x tends to x not minus এটা। তো সিমিলারলি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি হয়, শুধু একটা প্লাস বসবে। হ্যাঁ, রাইট হ্যান্ডের জন্য কি লিখবো, এই যে এখানে লেখা আছে, এটা উপরেরটা ইউজ করতেছি আমি। এটা হলো রাইট হ্যান্ড, শেষ করতেছি আমি, রাইট হ্যান্ড এখন আসার লাভ নাই, ডেরিভেটিভ অফ জাস্ট কুইক লিখে গেল fx at x equal to x naught। এটার জন্য আমরা লিখি r f dash x naught equal to x tends to x naught, এখানে প্লাস লিখে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই রেশিওটার জন্য ফর্মুলা কিন্তু একই, যে fx minus fx naught x naught, শুধুমাত্র একটা একবার x tends to x naught minus x naught plus এর এইটাকে বলে, এই যে এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো যখন সমান হয়ে যায় তখন আমরা বলি ফাংশনটার ডেরিভেটিভ একই, এবং ওই সমান ভ্যালুটাকে বলে ডেরিভেটিভ। অর্থাৎ l f dash x naught equal to যদি r f dash x naught এটা যদি সমান হয়ে যায় তখন আমরা বলি fx is differentiable if শেষ কথা শেষ। তাহলে ফাংশনের ক্ষেত্রে এখানে দুইটা প্রশ্ন হতে পারে, একটা হলো ফার্স্ট ইউ চেক whether it is differentiable হওয়া মানে তুমি এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করবা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করবা, দুইটা ডেরিভেটিভ যদি সেম হয় তখন বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং ওই সেম ভ্যালুটাকে বলবে ডেরিভেটিভ। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান, আজকে ক্লাস এখানেই শেষ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।